এটা কিন্তু মিনক্সিডিল লাগানোর পরে যে রেজাল্টটা এখন দেখছেন, এটা কিন্তু আমি মিনক্সিডিল লাগিয়েছি এবং মিনক্সিডিল লাগানোর পরে ঠিক এরকম একটা রেজাল্ট। আর নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আজকে 11 মাস কমপ্লিট হয়ে গেছে। আর 11 মাসের কিছু রিভিউ, সেই সঙ্গে সঙ্গে মিনক্সিডিলের ব্যবহার বা এরকম একটা রেজাল্ট পাওয়ার যে ডেন্সিটি, সেটার সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। প্রথমে বলি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে এখান থেকে যখন আমার 10 মাস প্লাস হলো বা 10 মাস 15 দিনের রেজাল্ট আমি আপনাদেরকে দেখিয়েছি। ব্যাপারটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের গ্রেড 3 বলনেস। আমি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কখন নিজে প্রিপেয়ার্ড হয়েছিলাম বা নিজে কখন সিদ্ধান্ত নিলাম যে আমাকে না এবার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। তো সব থেকে বড় প্রশ্ন যেটা, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, কখন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, সেই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ব্যাপারটা একটা জিনিস আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখাতে চাই। আপনি না, আমি অনেক ছোট ছোট হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আমি দেখেছি, যারা খুব ছোট ছোট পর্যায়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, অর্থাৎ খুব ছোট্ট এরিয়া। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যারা খুব ছোট পার্টিকুলার একটুখানি এরিয়া ট্রান্সপ্লান্ট করেছে এবং তাদের রেজাল্ট খুব ভালো এসেছে। ধরে নিন আপনি যদি ছোট মানে গ্রেড 2 প্লাস বল্ডনেসে আপনি যদি সাফার করছেন, তখন যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু সেই তুলনায় আমার গ্রেড 3 প্লাস বল্ডনেস, যেখান থেকে এত দূর পর্যন্ত আমার হেয়ার লস হয়েছিল, এবং এই যে হেয়ারগুলো দেখছেন, এই যে হেয়ারগুলো পার্টিকুলার, এই যে হেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই হেয়ারগুলো একেবারে থিন হয়ে গেছিলো। তো সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন। থিন হয়ে গেছিলো। এর ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ছোট জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, মানে ছোট্ট আপনার এরিয়া যখন মানে হেয়ার লস হবে, সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট তো অলরেডি এমনিই পেয়ে যাবেন, এটা তো স্বাভাবিক, আপনি নিজেই বুঝতে পারছেন। বাট যখন গ্রেড 3 এবং এই জায়গাটা যখন ক্রাউনটা ফাঁকা হতে শুরু করবে, আমার শেডিং ফেজের ভিডিও আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি শেডিং ফেজে দেখা যায় যে কী প্রবলেম থাকে, এবং সামনের এই যে লাইনটা ছিল একেবারে রিডিউস হয়ে যায়। গ্রেড 3 প্লাস যে বল্ডনেস, দেখুন, আমার বল্ডনেস তো শুরু হয়েছিল, এটা অনেক সময় জেনেটিক কারণে হয়। আমি পড়াশোনার কারণে অনেক স্ট্রেস ছিলাম, অনেক প্রেশার ছিল, সে কারণে হয়। তো এগুলো তো অবশ্যই কারণ থাকে হেয়ার লস হওয়ার। বিভিন্ন কারণে হেয়ার লস হয়। ধরুন আপনার মানে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, বা যেগুলো চুলের জন্য, যে গ্রোথের জন্য যে ভিটামিন মাল্টিভিটামিনগুলো দরকার, সেগুলো আপনার শরীরে কোথাও গিয়ে ঘাটতে হচ্ছে। আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রেসে আছেন, পড়াশোনার প্রচুর চাপে আছেন, এবং সেই সময় আপনি ইয়াং এজে যখন থাকবেন, সে কারণে মেল প্যাটার্ন বল্ডনেস এটা হওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে সঙ্গে আপনার জেনেটিক প্রবলেম যদি থাকে, তাহলে জেনেটিক প্রবলেম তো হবেই, এটা আমরা সবাই জানি। তো যে কারণেই হোক, এই কারণগুলোর কারণে কিন্তু আমাদের হেয়ার লস হয়। আমরা ফাস্ট ফুড বেশি পছন্দ করি, সবুজ সবজি কম খাই, সেই কারণে আমরা স্মোকিং করি, এই ধরনের কারণগুলোর জন্য কিন্তু আমাদের বেশি করে হেয়ার লস হয়। এটা প্রথমত একটা কারণ। আমি কারণগুলো, বিশেষ কিছু কারণ আপনার সাথে আলোচনা করার চেষ্টা করলাম। আর কারণ 11 মাস পরে এসে যেটা আমি নিজে বুঝতে পারছি, যে 11 মাসের যে রেজাল্টটা আমি পেয়েছি, একটা জিনিস আপনারা খেয়াল করুন। আমার বারবার এটাই বলতে চাইছি যে ক্রাউনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমার না ক্রাউনটা একেবারে মানে থিন হয়ে গেছিলো। তো আমি না চিন্তা করেছিলাম যে থিন তো হয়ে গেল, তাহলে এই হেয়ারগুলোর কী হবে? আমি যদি ট্রান্সপ্লান্ট করিয়ে নিই, তো ট্রান্সপ্লান্টেড হেয়ার চলে আসবে, তাহলে এই থিন হয়ে গেল যে হেয়ারগুলো, এগুলোর কী হবে? আর হ্যাঁ, ওই ছোটো ছোটো এরিয়া ট্রান্সপ্লান্ট করে তো আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ভালো রেজাল্ট। কিন্তু গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5 এই ধরনের ট্রান্সপ্লান্ট যখন আপনি করবেন, সেক্ষেত্রে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমার কেমনভাবে সার্জারি করা হয়েছিল, সার্জারির পুরো ভিডিও আমি দেখেছি, কেমনভাবে টেম্পল ক্রিয়েশন থেকে শুরু করে বিয়ার লাইন ক্রিয়েশন এবং টেম্পল ক্রিয়েশন, এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রন্ট আর হেয়ার লাইন ডিজাইন, এগুলো কিন্তু সবগুলোই আমার করা হয়েছিল। কারণ এগুলো নিয়েই আমি ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম বা ডাক্তারবাবুকে জানিয়েছিলাম। আর ওনারা একটা হেয়ার লাইন দিয়েছে। অবশ্যই হেয়ার লাইনটা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানান, হেয়ার লাইনটা ঠিক দেখতে কেমন লাগছে। আর একটা জিনিস, কী কী কেয়ার করতে হয় হেয়ার ট্রান্সপ্লান্টের, আজকে 11 মাস কমপ্লিট করেছি, এরকম একটা রেজাল্টে বিলং করছি। কী কী কেয়ার করতে হয়, আর কী কী কেয়ার করে আমার যে থিন হেয়ারগুলো ছিল, সেইগুলো আমি এত মোটা করতে পেরেছি, বা হেয়ার লসটাকে কন্ট্রোল করতে পেরেছি। আপনাদের যাদের হেয়ার লস হচ্ছে, তারা কী করে হেয়ার লস কন্ট্রোল করবেন, সেটা জানার জন্য আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের হেয়ারের কী সমস্যা আছে সেটা জানার জন্য। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। তো হেয়ার লসটাকে কম করানোর জন্য, মানে আপনার যদি হেয়ার লস হয়, কম করানোর জন্য আমি না, আমার যখন ইয়াং এজে হেয়ার লস হতো, আমি প্রচুর অয়েল ইউজ করেছি, এবং সেই সঙ্গে সঙ্গে শ্যাম্পু, দামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু এবং অয়েল ইউজ করেছি। বিশ্বাস করুন, সেই সময় হয়তো ইকোনমিক্যাল প্রবলেম ছিল, কারণ তখন আমার স্টুডেন্ট লাইফ ছিলাম, তো সেই সময় আমার ইকোনমিক্যাল প্রবলেম ছিল। তো সেই সময় আমি না, মানে ধরুন, যে প্রোডাক্টগুলো আমাকে দিয়েছিল, সেগুলো ব্যবহার করার জন্য বেশ কস্টলি ছিল। তো কিছু করার নেই, করতে হবে, হেয়ার লস হচ্ছে। যতটা পেরেছি করার চেষ্টা করেছি। ব্যাপারটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, মানে শেষ টাইমে এসে সেগুলোকে আর কন্ট্রোল করতে আমি পারিনি। হেয়ার লস হয়ে যায় এবং এগুলো থিন হয়ে যায়, হেয়ার লাইন চলে যায়। তো তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে এবার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। তারপরে আমি একটু একটু করে টাকা জমিয়ে তারপরে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করি। তো এটা ছিল হেয়ার ট্রান্সপ্লান্টের গল্প। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করে কী কী কেয়ার করতে হচ্ছে, দেখুন,
আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে, রুরাল এরিয়া থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনি কতটাই বা কেয়ার করতে পারবেন? আমাকে মাঠে ঘাটেও কাজে যেতে হয়, রৌদ্রেও বাইরে কাজ করতে হয়, ইভেন মাথায় কখনো কখনো বোঝাও বইতে হয়। তো এই ধরনের সমস্যাগুলোর কারণে আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন কত কেয়ার করতে পারবেন? খুব বেশি কেয়ার করা তো সম্ভব না। তো আমি অ্যাজ এ নর্মাল যেমন কেয়ার করা উচিত, যে সময় সময় শ্যাম্পুটা করা, এটা আমি মেনটেন করি, চেষ্টা করি প্রত্যেকটা সময় শ্যাম্পুটা করা এবং মিনক্সিডিল লাগানো। আর হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে 7 দিন যে মেডিসিন ছিল, সেই 7 দিনের মেডিসিনের পর থেকে 7 দিন পর থেকে ঠিক 7 দিনের 7 দিন পর থেকে আরও 15 দিন পর থেকে আমার কন্টিনিউ আমি 3 মাস মেডিসিন নিয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে মিনক্সিডিল সেখান থেকেই শুরু হয়েছে এবং আজও পর্যন্ত আমি সময় সময় করে মিনক্সিডিলটা ইউজ করছি। মিনক্সিডিলের এই মুহূর্তে 2টো ডাব্বা আছে, কারণ মিনক্সিডিল কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি যেটা মনে করি, এই যে ডাব্বাটা দেখছেন এটা হচ্ছে প্লেন মিনক্সিডিল 5%, যেটা আমি আগে ইউজ করতাম, আর এই মুহূর্তে আমি ইউজ করছি মিনক্সিডিল উইথ ফিনাস্টয়েড এবং জুইভারের প্রোডাক্টগুলো আমি ইউজ করছি। তো এই মিনক্সিডিলটা আমি না প্রতিদিন রাতে মনে করে এই ধরনের মিনক্সিডিল আমি কিন্তু ব্যবহার করে যাই এবং সকালে জনসন বেবি শ্যাম্পু দিয়ে অবশ্যই ওয়াশ করে নেবেন, কারণ মিনক্সিডিল ব্যবহার করলে অনেকটা পরিমাণে র্যাশেস তৈরি হয়, তাই এটা করা কিন্তু খুবই দরকার। আর আমি বলতে চাইছি আপনাদেরকে যেটা, যে আমার যে হেয়ার লাইনটা থিন হয়ে গেছিলো, আপনারা অবশ্যই 11 মাসের রেজাল্ট দেখাবো, তার আগে এটা আপনাদেরকে জানাই যে যে রেজাল্টটা থিন হয়ে গেছিলো, যে হেয়ারগুলো থিন হয়ে গেছিলো, এই যে গ্রাউন্ডে যে হেয়ারগুলো থিন হয়ে গেছিলো বা শিডিং ফেজে যে প্রবলেমটা আমার হয়েছিল, তো এই যে প্রবলেমটা ছিল সেটাকে ওভারকাম কী করে করেছি, হেয়ার লসটাকে কী করে কন্ট্রোল করেছি। হ্যাঁ, আমি 4টে পিআরপি নিয়েছি। এই টোটাল 11 মাসের মধ্যে আমি 4টে পিআরপি নিয়েছি। প্রথমটা 3 মাস পরে, তারপরে তার 2 মাস পরে, তারপরেও 2 মাস পরে, এইভাবে পিআরপি নিয়েছি। পিআরপি ডিটেলস ভিডিও আমি দেখিয়েছি। পিআরপি হলো হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এক্সিস্টিং হেয়ার এবং ট্রান্সপ্লান্টেড হেয়ারটাকে কিন্তু বুস্ট করে। বুস্ট করলে যে রেজাল্টটা থাকে সেটা কিন্তু আরও আপার লেভেলে চলে যায়, অনেকটা বেশি ডেন্সিটি দেয়, অনেকটা সুন্দর ডেন্সিটি দেয়। অবশ্যই আমার রেজাল্ট অবশ্যই খুবই ভালো। আমি নিজেও মনে করি যে খুব ভালো রেজাল্ট এসছে আমার, এবং ডোনার এরিয়াতে কিছুই বোঝাই যায় না। আর ডোনার এরিয়া ভালো থাকলে রেজাল্ট ভালো হবে। আর আমার ডোনার এরিয়া যেহেতু ভালো ছিল, আমারও রেজাল্ট ভালো আসবে, এটা ডাক্তারবাবু আমাকে জানিয়েছিল। সেই মতো অবস্থায় আমার রেজাল্ট তো ভালো চলে এসছে, হেয়ার লাইনও চলে এসছে। মোটামুটি ওনারা হেয়ার লাইন সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আর রেজাল্টটাও কেমন লাগছে সেটা জানাবেন। আর বেসিক কেয়ার বলতে কখনো কখনো আমি যে পার্টিকুলার প্রতিদিন জনসন বেবি শ্যাম্পু দিই, শ্যাম্পু করতেই হবে এমনটা না। আমি ক্লিনিক প্লাস, সানসিল্ক, বিভিন্ন হেড অ্যান্ড শোল্ডার, এ ধরনের শ্যাম্পু কখনো কখনো ইউজ করি। হাতের কাছে যখন যেটা পাই তখন সেটাই ইউজ করে নিই। চেষ্টা করি জনসন বেবি শ্যাম্পু ইউজ করার। যদি আমি শ্যাম্পু না পাই তখন কিন্তু এই ধরনের শ্যাম্পুগুলো আমি ইউজ করে নিই। এরকম না এটাকে না নর্মালভাবে নিতে হবে, এরকম না যে আমার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, আমার হেয়ার একেবারে এর বাইরে আমি কিছু করতে পারবো না, বা এরকমটা আছে আমাকে এটাই করতে হবে। এই যে ভাবনা চিন্তা, এই থিঙ্কিংটাকে মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর একটা কথা আপনাদেরকে বলি, যারা ইয়াং এজে হেয়ার লস হচ্ছে তারা তো ডিপ্রেশনেই তাদের মাথার অর্ধেক চুল হারিয়ে ফেলে, কারণ তাদের কাছে এই মুহূর্তে টাকা থাকে না। সেই টাকাটা জমাতে হয়, জমিয়ে তারপরে কিন্তু ট্রান্সপ্লান্ট করতে হয়। তো এরকম অনেক পেশেন্ট আছে যারা টেনশন করে করে 50% হেয়ার তাদের অটোমেটিক ঝরে যায়, হয়তো ফ্রন্টের হেয়ার লাইনটা রিডিউস হয়ে গেছে, তারপরে তারা যে ডিপ্রেশন করে, ডিপ্রেশনের কারণে কিন্তু তাদের অনেক হেয়ার লস হয়। মানে এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আর হেয়ার চলে যাওয়ার যে যে কনফিডেন্স লেভেলটা কোথায় হারিয়ে যায়, কী হয়ে যায়, লুকিং যে কোথায় চলে যায়, আমার আগের ছবিগুলো আমি সত্যি সত্যি এখন যদি কোথাও গিয়ে মিলিয়ে দেখি না, আমার সত্যি সত্যি কষ্ট লাগে যে সেই জায়গা থেকে এইখানে উঠে আসা, এই যে কথাগুলো বলা, এটা একটা রিয়েল গল্প আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করলে, ভালো জায়গা থেকে করলে ভালো রেজাল্ট পাবেন। আর আজকে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, আর হ্যাঁ, এটা কিন্তু মিনক্সিডিল লাগানোর পরে যে রেজাল্টটা এখন দেখছেন, এটা কিন্তু আমি মিনক্সিডিল লাগিয়েছি এবং মিনক্সিডিল লাগানোর পরে ঠিক এরকম একটা রেজাল্ট। আর ইভেন একটা কথা, হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমি হেয়ার প্যাচ ইউজ করেছি, যেখানে বেশ কিছু টাকাও আমি নষ্ট করেছি বলবো। এই কারণে যারা চিন্তাভাবনা করছেন যে আমার হেয়ার চলে যায়, যাক আমি প্যাচ ইউজ করব, তো যখন বাইক চালাবেন উড়ে যাবে, বাড়ির পাশাপাশি যে লোকজনগুলো আছে তারা তাদের মুখ থেকে যখন কথাগুলো শুনবেন, সত্যি সত্যি নিজে তখন বুঝতে পারবেন যে কী ভুল করেছি হেয়ার প্যাচ ইউজ করে। তাই হেয়ার প্যাচ ইউজ করার সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে একটা বাজে সিদ্ধান্ত। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কী মনে হয়। হেয়ার ট্রান্সপ্লান্ট এখন সঠিক ওয়ে। তো আমিও নিজে একটু একটু করে টাকা জমিয়ে আমিও হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছি। করার পরে জাস্ট আজকে 11 মাস পরে এসে এরকম একটা রেজাল্ট পেয়েছি। আর আমার 3000 গ্রাফটের সার্জারি প্লেসমেন্ট করা হয়েছিল খুব সুন্দর করে, তারপরে এরকম একটা রেজাল্ট, এরকম একটা ডেন্সিটি অ্যাট প্রেজেন্ট আমি পেয়েছি। আর এরকম আমি কাঠের চিরুনি ইউজ করি না, প্লাস্টিকের চিরুনি ইউজ করি। আর ঠিক এরকম একটা রেজাল্ট আজকে 11 মাস পরে এসে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আপনার কী প্রবলেম আছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনার হেয়ারে কী সমস্যা আছে সেটা জানানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করুন।